মাইগ্রেন পড়ছেন? ওকে ফাইন। আপনি বলেন মেয়েদের কেন মাইগ্রেন বেশি হয়? ডিম মাসের বিভিন্ন কারণে হচ্ছে, তারপরে মেনস্ট্রুয়াল সাইকেলের সমস্যা থাকে, তারপরে কারণে হচ্ছে বিভিন্ন শারীরিক দুর্বলতার কারণে মেয়েদের ক্ষেত্রে। ম্যাডাম আপনি বলেন হেডেক কেন হয়? ছেলে আছে তাই না? আপনি বলেন মিস খাদিজা মাথা ব্যথা কেন হয়? না হেডেকের ক্লাসিফিকেশন বলেন। হেডেক আর মাথা ব্যথার মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, সেটা বলেন। কিভাবে বুঝবেন এটা মাথা ব্যথা, এটা হেডেক? স্যার ও সরি, হেডেক আর মাইগ্রেন। স্যার শব্দ জনিত কারণে, তারপর হচ্ছে আলোক জনিত কারণে, সূর্য অস্তের সময়, তারপরে হচ্ছে সাউন্ড শব্দ, তারপরে হচ্ছে তার মানে কি হেডেকটা কখন মাইগ্রেন হবে এটা বোঝার কিছু উপায় আছে তাই না? উপায় আছে, জি স্যার, যে আমরা চারটা বলে দিব আপনার মাইগ্রেন হয়েছে, আমরা হ্যাঁ। বলে দিব কি আপনার হেডেক। হেডেক হয়েছে। ঠিক আছে, ওকে। আজকে আমরা শুরু করব মেনিনজাইটিস, এপিলেপসি আর হলো অ্যালজাইমার ডিজিজ। ওকে, স্যার আজকে শেষ করব। তাহলে মেনিনজাইটিস, হ্যাঁ আজকে শেষ এই চ্যাপ্টার না? জি ম্যাডাম, এই চ্যাপ্টার শেষ না, আপাতত সেকেন্ড সেমিস্টারের জন্য শেষ। নার্ভাস সিস্টেম অনেক বড় অধ্যায় তাই না, এখানে অনেক ডিজিজ আছে, বাট সেকেন্ড সেমিস্টারে আমরা শুধুমাত্র 5টা ডিজিজ পড়ব। হেডেক, মাইগ্রেন, মেনিনজাইটিস, আরেকটা হচ্ছে এপিলেপসি, আরেকটা কি অ্যালজাইমার ডিজিজ। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন হেডেকের কারণে কিছু জিনিস দেওয়া আছে। মেনিনজাইটিস তাই না? হ্যাঁ, মেনিনজাইটিস একটা ইনফ্লামেশনের নাম। কিসের ইনফ্লামেশন? মেনিনজিসের। এনসেফালাইটিস আরেকটা দেওয়া আছে কি? এনসেফালাইটিস, এটা কিসের? ব্রেনের ইনফ্লামেশন। দেখেন ব্রেনের ইনফ্লামেশনকে আমরা বলতেছি এনসেফালাইটিস, ইনফ্লামেশন অফ ব্রেন। হেডেকের কারণে দেখেন এনসেফালাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ ব্রেন, আর মেনিনজাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ মেনিনজিস। ঠিক আছে, ওই যে এনসেফালাইটিসের নিচে ব্রেন লিখে দেন। এনসেফালাইটিস। আচ্ছা একটু আমরা পড়ে নেই মেনিনজাইটিস কাকে বলে। এখানে বানানটা ভুল আছে, ঠিক করে নেন। এম ই এন আই এন জি আই টি এস। হ্যাঁ, মেনিনজাইটিস এম আই আছে এখানে, এম ই। এম আই আছে ম্যাডাম, এম আই এন আই এন। মানে ওনার তো পুরাতন বই। আচ্ছা হ্যাঁ, মানে ওনারটা তো রেডিমেড, রেডিমেড সেই জন্য। সব তৈরি। আমাদের আচ্ছা একটু দেখেন প্রথমে কি মেনিনজাইটিসটা কি। সিম্পলি যদি আমরা বলি আমাদের ব্রেনের কি, ব্রেনের উপরে বিশেষ করে কি আমাদের যে বোনগুলো থাকে তাই না, বোনগুলো থাকে না, বোনগুলোর নিচে কি আমাদের ব্রেনটা থাকে, এই তো আমাদের ব্রেনটা থাকে। এই ব্রেনটার উপর একটা কি পাতলা পর্দা থাকে, এই পাতলা পর্দাকে আমরা কি বলতেছি? মেনিনজিস। এই মেনিনজিসে যদি কোনো রকম ইনফ্লামেশন হয় বা প্রদাহ হয়, এর নাম কি হবে? মেনিনজাইটিস। ঠিক আছে, এখন মেনিনজাইটিস তো আমি বুঝলাম, মেনিনজাইটিস হলে কি কি কারণে হতে পারে? ঠিক আছে, যদি সিম্পলি আমরা বলি অনেকগুলো কারণে মেনিনজাইটিস হতে পারে, এর ভিতরে মেজর কারণ কি? প্যাথোজেনিক কারণ হতে পারে। ঠিক আছে, অর্থাৎ কি বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণে মেনিনজাইটিস হতে পারে, ফাঙ্গালের আক্রমণে মেনিনজাইটিস হতে পারে। অ্যাজ পার এক্সাম্পল আমরা কি কমন দুইটা ভাইরাসের নাম, কমন একটা ভাইরাসের নাম, একটা ব্যাকটেরিয়ার নাম মনে রাখবো মেনিনজাইটিসের ক্ষেত্রে। ঠিক আছে, ব্যাকটেরিয়ার নাম কি দেখেন দেয়া আছে, নাইসেরিয়া মেনিনজাইটিস। নাইসেরিয়া মেনিনজাইটিস। ঠিক আছে, ব্যাকটেরিয়া। ঠিক আছে, পায়োজেনিক বা ভাইরাস কত কারণে? কতগুলো? 82 নাম্বার পেজ, 82। প্রথম ব্যাকটেরিয়াটার নাম মনে রাখেন, নাইসেরিয়া মেনিনজাইটিস। স্ট্রেপ্টোকক্কাস লাগবে না, ওটা বিভিন্ন কারণে হয় বললাম না, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের কারণে। তবে মেজর কারণ কোনটা? নাইসেরিয়া মেনিনজাইটিস। মেনিনজাইটিস টি ডিজ উচ্চারণ হবে। ঠিক আছে, এখানে ব্যাকটেরিয়ার নাম এটাই, ব্যাকটেরিয়ার নাম এটা, ইনফ্লামেশনের নাম না ব্যাকটেরিয়া নাম। হ্যাঁ, এটা ব্যাকটেরিয়ার নাম, উচ্চারণটা এরকমই হবে কিন্তু নামটা কি বাংলাটা ঠিক করে
ভাইরাস। হ্যাঁ, ভাইরাস। ভাইরাসের জন্য মনে রাখবেন নিপা ভাইরাস, এটাকে একদম স্পেসিফিক ভাবে মনে রাখবেন, নিপা ভাইরাস। তাহলে নিপা ভাইরাস কিভাবে ছড়ায় এটা আমরা জানি। উত্তরাঞ্চলে কি করে, খেজুরের রস বের করার সময় কি বাদুর এসে কি করে, খেজুরের রস খায়, বাদুরের মুখ থেকে খেজুরের রসে কি চলে যায়, নিপা ভাইরাসের জীবাণু চলে যায়, নিপা ভাইরাসটা চলে যায়। ঠিক আছে, এটা আবার যদি কেউ ডাইরেক্ট র ভাবে খায়, র মানে কি সরাসরি একদম সরাসরি খায়, তাহলে কি নিপা ভাইরাস তার শরীরে যে বাসা বাঁধতে পারে। বাট যদি জাল করে গুড় বানায় খায় তাহলে কিন্তু কিছু হবে না। তার মানে কি গুড় বানা গরম করতেছি কিনা, কারণ এই টেম্পারেচারে ভাইরাস কি বাঁচবে না। বাট র খেলেই কিন্তু ঝামেলা। ইভেন গরুর দুধের ক্ষেত্রে বলবো, যে কোনো দুধের ক্ষেত্রে বলবো, কিছু ব্যাকটেরিয়া কি রতে থাকে, যেটা কি যদি শরীরে আমরা মানে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা যদি প্রোটেক্ট করতে না পারে তাহলে কিন্তু আমরা আক্রান্ত হয়ে যাব। তারপরে কাঁচা কোনো জিনিস খাওয়ানো যাবে না। দেখেন আপনি গরুর একদম কি দুধ এভাবে খাচ্ছেন, খায় না অনেকে, এটা মোটেও স্বাস্থ্যসম্মত না। ঠিক আছে, কোনোভাবে এটাকে স্বাস্থ্যসম্মত বলা যাবে না। এখানে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া আপনার শরীরে কি ঢুকে যেতে পারে। তার মানে এটাকে আপনার আইডিয়াল প্রসিডিউর কি, আপনি এখান থেকে নিয়ে এসে আগুনে জাল করবেন, যে দুর্বল ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো কি হবে, মরে যাবে। অ্যাটলিস্ট একটা কি গরম করে বাষ্প করতে হবে কিছু পানি দুধ থেকে, এতে দুধ কি হবে, ঘন হবে একটু। যদি দুধ কোনো পানি টানি দিয়ে থাকে সেটাও চলে যাবে, দুধের আসল ফ্লেভারও আসবে। ঠিক আছে, ব্যাকটেরিয়া থেকে মুক্ত থাকা যাবে। হ্যাঁ, ব্যাকটেরিয়া থেকে মুক্ত। ইভেন কাঁচা ডিমও এই কাজটা করে স্যার। হ্যাঁ। কাঁচা ডিম ভেঙে ডাইরেক্ট খেতে হবে। আচ্ছা, কাঁচা ডিম ভেঙে খাওয়ার চেয়েও দুধ খাওয়া কি বেশি আনহাইজেনিক। ঠিক আছে, কারণ কাঁচা ডিমটা কিন্তু একটা প্রোটেকশনের ভিতরে থাকতেছে, কভারের ভিতরে থাকতেছে না। হ্যাঁ, একটা কাম। ঠিক আছে, তারপরেও কি ভাঙার ফলে বিভিন্ন রকম হতে পারে, তারপরে ওইটা সবচেয়ে ওইটা বেশি খারাপ, তাই না? কারণ এখানে আপনি যখন নিয়ে আসতেছেন একে তো বাহিরের ডাইরেক্ট ময়লা, কিছুটা আনহাইজেনিক। ওকে, নাইসেরিয়া মেনিনজাইটিস, আরেকটা কি নিপা ভাইরাস। নিপা ভাইরাস জনিত কারণে খুব কমন মেনিনজাইটিস হওয়াটা। ঠিক আছে, এই দুইটা, একটা ভাইরাস একটা কি ব্যাকটেরিয়ার নাম মনে রাখবেন। এই দুইটা বললেই হবে। আচ্ছা, নন ইনফেক্টিভ কারণে বলছে যদি কি ব্রেন টিউমার হয়, ব্রেস্ট ক্যান্সার হয়, ঠিক আছে, ব্রঙ্কিয়াল অ্যাজমা হয়, ব্রঙ্কিয়াল ক্যান্সার, বিভিন্ন ক্যান্সার, লিউকেমিয়া জনিত কারণে কি হতে পারে। তাহলে মূল কারণ কি, পায়োজেনিক কারণের ভিতরে ব্যাকটেরিয়া এবং ভাইরাস, এই দুইটা মূল কারণ। ব্যাকটেরিয়াটার নাম কি, নাইসেরিয়া মেনিনজাইটিস। ভাইরাসের নাম কি, নিপা ভাইরাস। নিপা ভাইরাস। ঠিক আছে, ওকে। এখন আসেন আমরা কিভাবে বুঝবো একটা রোগীর মেনিনজাইটিস হয়েছে কিনা। যখন রোগীর মেনিনজাইটিস হবে, ঠিক আছে, যেদিন ভাইরাস শরীরে প্রবেশ করবে সেই দিনই কিন্তু মেনিনজাইটিস হবে না। ঠিক আছে, তাহলে কি হবে, ভাইরাস প্রথমে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতার বিরুদ্ধে কি একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে, 2-3 দিন সময় লাগবে তার। ঠিক আছে, তাহলে 2-3 দিন তার কি প্রাথমিক যে খারাপগুলো লাগে, শরীর ম্যাচ করা, শরীর ভালো বোধ না হওয়া, খাবারের রুচি কি কমে যাওয়া, শরীর মানে একটু রেস্টলেস লাগা, ঠিক আছে, প্রাথমিকভাবে এই লক্ষণগুলো প্রকাশ পাবে। তখনও কিন্তু তীব্র জ্বর টর এই টাইপের কিছু হবে না। ঠিক আছে, যখন শরীর কি হয়ে যাচ্ছে, ইমিউন পাওয়ারের বিরুদ্ধে নিপা ভাইরাস কি করতেছে, বা কি নাইসেরিয়া মেনিনজাইটিস গ্রো করতেছে, তখন আপনার প্রাথমিক খারাপগুলো লাগবে। ওই খারাপের লক্ষণগুলো আমরা কি বলছি, দেখেন বলছে রোগীর মধ্যে অসুস্থতার ভাব হবে, দুর্বলতার ভাব হবে, মাথা ঘুরে, তীব্র মাথা ব্যথা করতে পারে, খিটখিটে মেজাজ, বমি ভাব, পায়ে ছোট ছোট দাগ দেখা দিতে পারে। তাহলে এটা কি একদম প্রাথমিক লক্ষণ। ঠিক আছে, প্রাথমিক লক্ষণ আমরা বুঝবোই না যে ওনার কোন রোগটা হতে যাচ্ছে, বাট এরপরে যে লক্ষণগুলো দেখা যাবে সেই লক্ষণগুলোতে আমি বুঝে ফেলবো কি যে ওনার কি রোগ হতে পারে। তাহলে এরপরের লক্ষণগুলো আমার কি ভাইটাল, তাহলে 2-3 দিনের লক্ষণ আমি আলটিমেট কিছুই বুঝবো না। কিন্তু এরপরে কি হবে, প্রচন্ড রকমের জ্বর হবে। ঠিক আছে, তাহলে কি হবে, ফিভার, তার সাথে কি হেডেক, এই দুইটা জিনিস কমনলি থাকবে। কি হবে, প্রচন্ড মাথা ব্যথা, তার সাথে কি ফিভার। মাথা ব্যথা কেন হবে, যেহেতু মেনিনজাইটিস, ব্রেনের পর্দা প্রদাহ। আবার ফিভার কেন হবে, যেহেতু ইনফ্লামেশন ব্রেন লেভেলে। তার মানে কি প্রচন্ড জ্বর হবে, তার সাথে কি প্রচন্ড মাথা ব্যথা হবে। 2 নাম্বার, ঠিক আছে, স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভের কাজ কি, হোয়াট আর দ্য ফাংশন অফ স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ। ম্যাডাম, স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ মাথা এবং কাঁধের সঞ্চালন। এই যে আমরা মাথা কাঁধ ঘোরাচ্ছি, সঞ্চালন,
ঠিক আছে, যখনই আপনার এই মেনিনজাইটিস হবে তখন কি হবে, মাথা এবং কাঁধ রিজিড হয়ে যাবে। আপনি কি মাথা এবং কাঁধ এভাবে ইজিলি ফ্রিকোয়েন্টলি মুভ করতে পারবেন না, ঘোরাতে পারবেন না। তাহলে প্রচণ্ড জ্বর, মাথা এবং কাঁধের কি রিজিডিটি, ক্ষতি হবে না। যেমন আমরা যেমন আইসক্রিম খেলাম, আইসক্রিম খেলে কি হয়, কিছুক্ষণের মধ্যে কথা বলা কষ্ট হয়ে যায় না, ঠিক আছে, এতে আমার হাইপোগ্লোসাল নার্ভের ক্ষতি হয়, ক্ষতি হয় না, সাময়িকভাবে কাজ করা বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, তার মানে কি মাথা এবং ঘাড় রিজিড হয়ে যাবে, ঠিক আছে, শক্ত হয়ে যাবে। লাস্ট ওয়ান যেটা আমরা বুঝবো, লাস্ট ওয়ান কি, সে যখন শুয়ে থাকবে হাঁটু মানে পায়ের দুইটা হাঁটুতে একটা সোজা করতে পারলে আরেকটা সোজা করতে পারবে না, ঠিক আছে, এরকম ভাঁজ হয়ে থাকবে, পুরোপুরি সোজা হবে না, এরকম সোজা করে দিলেও ভাঁজ হয়ে যাবে, ঠিক আছে, তার মানে হাঁটু ভাঁজ হবে না। তাহলে বুঝেন রুগীর কি হাঁটুতে ভাঁজ থাকবে, রিজিডিটি থাকবে, জ্বর থাকবে, পেইন থাকবে। যদি এই চারটা লক্ষণ একজনের ভিতরে একত্রে থাকে আমরা কি বুঝবো, মেনিনজাইটিসে আক্রান্ত, যত দ্রুত সম্ভব হসপিটালাইজ করতে হবে, ঠিক আছে, রেফার টু হসপিটাল। কারণ বিভিন্ন রকম ক্রিটিক্যাল কন্ডিশন তৈরি হতে পারে, যেহেতু ব্রেন লেভেলে আছে। আপনি প্রাথমিক চিকিৎসা অবশ্যই দিতে পারেন, কিন্তু কি উচিত রেফার করা, মেনিনজাইটিস বুঝলে উচিত কি রেফার করা, ঠিক আছে। তাহলে আমরা বুঝবো কিভাবে, প্রথম 2-3 দিন তো আমরা বুঝবোই না, বুঝবো কখন, যখন পরবর্তী কঠিন লক্ষণগুলো দেখা যাবে। সেই কঠিন লক্ষণের ভিতর কি থাকবে, নাম্বার 1 ফিভার থাকবে, নাম্বার 2 হেডেক থাকবে, নাম্বার 3 রিজিডিটি অফ হার্ট মানে নিক থাকবে, নাম্বার 4 হাঁটু ভাঁজ হয়ে থাকবে, ঠিক আছে। বাকিগুলো আপনারা বুঝে নিলেই হবে। হ্যাঁ, এই চারটা লক্ষণ যদি ধরে নিতে পারেন তাহলে কি ইজিলি পারবেন। বাকিগুলো কি উপরের লক্ষণগুলো প্রকাশ পাওয়ার 2-4 দিন পরে নিম্নের লক্ষণগুলো প্রকাশ পাবে। প্রচন্ড খিঁচুনি এবং কাঁপুনি সহ কি শুরু হবে, জ্বর শুরু হবে। নিদ্রাহীনতা রোগী, এখন জ্বর হলে বিভিন্ন রকম হবে না, নিদ্রাহীনতা রোগী ছটফট করবে, মাথা ব্যথা আছে, জ্বর আছে, নিদ্রাহীনতা আসাটাই স্বাভাবিক। রোগীর ঘাড় শক্ত হয়ে যাবে, পেছনের দিকে বেঁকে যাবে, সারা শরীর শক্ত হয়ে যাবে, রোগী কাত হয়ে হাঁটু ভাঁজ অবস্থায় কি শুয়ে থাকবে, পা সোজা করতে চাইলেও সম্পূর্ণ সোজা হবে না। প্রচন্ড জ্বরে রোগী প্রলাপ বকতে থাকবে, মুখ দিয়ে লালা বের হয়ে যেতে পারে, জ্বর কম আসলে পেশিগুলো কি নিস্তেজ এবং শরীর ঠান্ডা হয়ে যেতে পারে, ঠিক আছে। এতটুকু হচ্ছে লক্ষণগুলো। আর সিবিসি অ্যানালাইসিস করলে স্পষ্টভাবে পাওয়া যাবে। সিএসএফ হবে, সিএফএস না, সিএসএফ এর ফুল মিনিং কি ম্যাডাম, মিস মিলি ম্যাডাম বলেন, সিএসএফ এর ফুল মিনিং কি, সিএসএফ দেখেন, আমরা কিন্তু বারবার একটা জিনিস বলি, আপনাদেরকে আমরা সেই জিনিসটাই শুধু জিজ্ঞেস করি যে জিনিসটা আমরা কোনোকালে আপনাদেরকে পড়াইছি। যেটা পড়াইলে সেটা কখনো কি জিজ্ঞেস করা হয় না, সরাসরি আমরা কি পড়াই দিই। এসিকে আমরা জিজ্ঞেস করছি মেনিনজাইটিস কাকে বলে, মেনিনজাইটিসের লক্ষণ কি, জিজ্ঞেস করি না। কোনো সেমিস্টারে কখনো এরকম করা হবে না যে যে জিনিস আমরা পড়াবো না এটা আপনাকে জিজ্ঞেস করবো। এটা আমরা কোথায় পড়ছি, আমরা স্পাইনাল কর্ড পড়ছি না, স্পাইনাল নার্ভ, স্পাইনাল নার্ভে আমরা ভেন্ট্রিকল পড়ছি না, ভেন্ট্রিকল কাকে বলে, ওই ভেন্ট্রিকলের নিচে কি লেখা ছিল, এইটা তো সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তাহলে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করলে কি পাওয়া যাবে ওইখানে কোন জীবাণুটা আছে বা কি কারণে হচ্ছে। দেখেন ব্রেন টিউমারের কারণে এটা হতে পারে, তাই না, ব্রেনে আঘাত পাওয়ার কারণেও কি এটা হতে পারে, ঠিক আছে। টাইফয়েডের পরেও কি হতে পারে, এটা হতে পারে, ওকে। কিন্তু এটা হলে এই লক্ষণগুলো কি দেখা যাবে, ঠিক আছে। আর কারোর যদি এই কন্ডিশনগুলো হয়, আপনাকে দেখেন, আমরা তো বারবারই বলি যে জ্বরের রোগী আপনার কাছে অনেক আসবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, বাট জ্বর কোনো ডিজিজ না। জ্বর হচ্ছে কি, জ্বর হচ্ছে অন্য রোগের একটা উপসর্গ। তাহলে জ্বরের বিভিন্ন ক্রাইটেরিয়া, কারণ কি জীবাণুগুলো আলাদা না, প্রত্যেক জীবাণু পাইরোজেনগুলোও কি আলাদা আলাদা। তাহলে এক এক পাইরোজেন এক এক বৈশিষ্ট্যপূর্ণ জ্বর তৈরি করবে। ওই পাইরোজেনের যে বৈশিষ্ট্যপূর্ণ জ্বর, ওইটা দিয়ে আপনাকে বুঝতে হবে কি যে এটা টাইফয়েড, এটা প্যারাটাইফয়েড, এটা নিউমোনিয়া, এটা কি ব্রঙ্কাইটিস, তাই না, এটা কি মেনিনজাইটিস। এই জিনিসগুলো বুঝে ফেলতে হবে, বুঝে আপনাকে জ্বর আলাদা করতে হবে। এরপরে কি নিশ্চিত হওয়ার জন্য আপনি ওই সুনির্দিষ্ট জ্বরের কি দিতে হবে, টেস্ট দিতে হবে। তাহলে আপনার হয়েছে টিবি, যক্ষা হয়েছে, এখন যক্ষা জ্বরে কি আমি যক্ষা জ্বরে কি আমি ম্যালেরিয়ার টেস্ট দিব, ম্যালেরিয়ার টেস্ট দিলে কি আসবে, নেগেটিভ, তাহলে আপনার ম্যালেরিয়া হয় নাই।
এটাই তো আসা স্বাভাবিক, কারণ আপনার হয়েছে তো যক্ষা। টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, যেভাবে ওটার নাম দেখেন, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, টিবি, টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস না, টিবি, রোগের নাম টিউবারকুলোসিস। হ্যাঁ, টিবি বলতেছে, টিউবার না। না, এটা যে টিউবারকুলোসিসের জন্য টিবি সেটা না, ওটার নাম হচ্ছে ব্যাসিলিস। এটার একটা ফুল মিনিংই আছে, ঠিক আছে? তারপরে সংক্ষেপে বোঝার জন্য কি টিউবারকুলোসিস, টিবি। ওকে, নেক্সট ওয়ান আমরা করব কি, ইপিলেপসি। আচ্ছা, মেনিনজাইটিস যদি হয় আমরা চিকিৎসা কি দিব? যদি আমরা কনফার্মলি বুঝি মেনিনজাইটিস, ঠিক আছে, যে কোনো চিকিৎসার ক্ষেত্রে আপনি যখন লিখবেন, প্রথম লিখবেন কি, কারণ অনুযায়ী চিকিৎসা করতে হবে, ঠিক আছে? আপনি লিখবেন কি, চিকিৎসা প্রসিডিউর, একদম ট্রিটমেন্ট না। ট্রিটমেন্ট লিখবেন কখন? ফার্মাকোলজি পড়ে, মেডিসিন পড়ে, তাই না? এখন আপনি লিখবেন কি, ট্রিটমেন্ট প্রসিডিউর, কি কি করতে হবে আমাকে। এক নাম্বার কি, যখনই মেনিনজাইটিসের রোগী আমি দেখবো আমাকে কি করতে হবে? আমাকে প্রথমে কারণ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে, ঠিক আছে? তাহলে কারণ অনুযায়ী ব্যবস্থা, কারণ এবং লক্ষণ অনুযায়ী কি করতে হবে? ব্যবস্থা নিতে হবে। সব কথা কি, কন্ডিশন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কি কি থাকবে এখানে? যেহেতু প্রচন্ড জ্বর থাকবে, জ্বর কমার জন্য কি ওষুধ দিতে হবে। ব্যাকটেরিয়া ভাইরাস জনিত কারণে যদি হয়, সন্দেহ হয়, অন্য কোনো আঘাত থাকার কিছু নাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাকে কি অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। আর যেহেতু প্রচন্ড মাথা ব্যথা আছে, আমরা তো বললামই যে জ্বর মাথা ব্যথার জন্য কি ডাইরেক্টলি আমরা প্যারাসিটামলটা দিব। আর সবচেয়ে বড় কথা, নিচে লিখে দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে কি হসপিটালাইজ করতে হবে, ঠিক আছে? কারণ এখানে আপনি ভাবতে পারেন যে আমি বাসায় রেখে ট্রিটমেন্ট করবো, কিন্তু বাসায় তো রোগীর আপনি সামনে করে থাকতে পারবেন না, তাই না? আপনি আপনার কাজে ব্যস্ত থাকবেন, ঠিক আছে? রোগীকে দেখভালের দায়িত্ব আপনি করতে পারবেন, তাহলে ওষুধ দিয়ে বসে থাকলে এই রোগ ভালো হবে তা না। পরে দেখা যাবে কি, মেনিনজাইটিস থেকে ইনফ্লামেশনটা এনসেফালাইটিস পর্যন্ত কি করা যেতে পারে, মানে ব্রেনের বিভিন্ন জায়গাতেও ছড়াই পড়তে পারে। ওকে, এরপর আসেন ইপিলেপসি। ইপিলেপসি মানে কি? মৃগী, তাই না? এখন মৃগী বললে আমরা কি বুঝি? এমন কিছু লোক যারা কি গলায় পুরাতন জুতা নিয়ে ঘুরে, তাই না? জুতার মালা বানায় গলায় ভিতরে, শার্টের ভিতরে ঢুকায় সবসময় পরে থাকে। কিসের জন্য? তার মনে একটা ধারণা হয়ে গেছে যে সে যদি আক্রান্ত হয়, তাকে যদি জুতার মালা শুকানো হয়, সে কি করবে? ঠিক হয়ে যাবে। মানে জুতার গন্ধ শুকানো হয়, পুরাতন মোজার গন্ধ শুকানো হয়, ভালো হয়ে যায়। ওটা তো সাময়িক, মানে একটা ধারণা। সত্যি সত্যি ভালো হয়। চামড়ার গন্ধ অনেক সময় হয়ে যায়। চামড়ার গন্ধ টন্ধ কিনা এটাই তো আজকে বলবেন, ঠিক আছে? দেখেন দেখেন মেডিকেল সায়েন্সে একটা কথা আমরা সবসময় বলি, সেটা হচ্ছে কি, যে কোনো রোগের ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রায় 60% পর্যন্ত সাপোর্ট দিবে কে? সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশন, তাই না? আপনি যদি কোনো ডিজিজ সম্পর্কে সাইকোলজিক্যালি স্যাটিসফাইড থাকেন, যে ট্রিটমেন্ট প্রসিডিউর, ডিজিজ প্রসিডিউর আপনি মনে করছেন কি যে আপনি ঠিক হয়ে যাবেন, তাহলে কিন্তু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আপনার কি বেশি, ঠিক আছে? এখন কথা হচ্ছে, যারা মৃগী রোগে আক্রান্ত আছে তারা যদি ছোটবেলা থেকে এটাই চিন্তা করে যে একমাত্র জুতা এবং মোজাই তার কি রোগ ভালো করার একমাত্র উপায়, ঠিক আছে, তাহলে কি সে ক্রনিক মৃগীতে এটা স্বাভাবিকভাবে ইউজ করতে পারে। অনেক মানুষকে এরকম দেখা যায় যে কি শার্টের নিচে জুতা নিয়ে রেখে শার্ট করতেছে। যদি কেউ আক্রান্ত হয় তাহলে শার্ট খুলে কি জুতাটা যেন শুকাতে পারে। স্বাস্থ্যসম্মত এটা, কেন? অন্যের জুতা শুকানোর চেয়ে নিজের জুতা শুকানো ভালো না? কিছুটা অনেক লং টাইমের একটা ডিগ্রি, এটা সহজে। এখন আমরা কি করবো? এখন আমরা পড়বো মৃগী কি, মৃগী কি কারণে হয়। যখন আমরা মৃগীর কারণটা বুঝবো, তখনই একমাত্র আমরা কি ট্রিটমেন্ট প্রসিডিউর সম্পর্কে আমরা আইডিয়া নিতে পারবো, তাই না? তাহলে আমরা মৃগী কি বলবো? দেখেন সংজ্ঞাটা দিয়ে দেওয়া আছে। মৃগী হলো নার্ভাস সিস্টেমের কি এমন একটি রোগ যাতে ব্রেনের কোনো অংশের টিস্যুগুলো, কোষগুলো হঠাৎ করে অতিমাত্রায় উত্তেজিত হয়ে যায়। স্বাভাবিক স্নায়বিক স্পন্দন, অস্বাভাবিক স্নায়বিক স্পন্দন হতে থাকে, সমস্ত শরীরের মাংসপেশিগুলো সংকুচিত হয়, প্রচন্ড খিঁচুনি হয় এবং রোগী অজ্ঞান হয়ে যায়। তার মানে নার্ভাস সিস্টেমের এমন একটা কন্ডিশন, এমন একটা অবস্থা। আমরা জানি যে আমাদের মোটর নিউরনগুলোর কাজ কি? মোটর নিউরন কাকে বলে?
আমাদের নিউরনগুলো 2-3 ধরনের পেয়েছিলাম আমরা, তাই না? এর ভিতরে দুইটা মুখ্য, আর এই দুইটা দিয়ে আরেকটা তৈরি। কি একটা ছিল সেন্সরি, একটা মোটর, আর একটা কি মিক্স। ঠিক আছে, সেন্সরি নিউরনগুলোর কাজ কি ছিল? বডি থেকে বিভিন্ন অনুভূতি ব্রেনের দিকে পরিবহন করা। আর মোটরগুলোর কাজ কি ছিল? ব্রেন থেকে বডির দিকে পরিবহন করা, তাই না? তাহলে ব্রেন থেকে বডির দিকে যে নিয়ে আসতেছে সে মোটর নিউরন। কোনো কারণে ব্রেনের এই মোটর নিউরনগুলো যদি হাইপার এক্সাইটেড হয়ে যায় তাহলে কি হবে? আমাদের মাংসপেশিগুলো কন্ট্রাকশন করবে, হাত পা কি হবে? কাঁপতে থাকবে। দেখেন, কন্ট্রাকশন না হলে কিন্তু কাঁপাকাঁপি হবে না। আমরা শীতকালে কি ঠান্ডা পানিতে গোসল করার পরে বেশ কাঁপি না? এটা কি মৃগী? না। ঠিক আছে, বুঝেন, আমরা কিন্তু কাঁপি। কেন কাঁপি শীতকালে? ঠান্ডা পানিতে গোসল করার পরে বা ঠান্ডার ভিতরে যাওয়ার পর আমরা কাঁপি কেন? মাসেল কন্ট্রাকশনের জন্য কাঁপি। মাসেল কন্ট্রাকশনটা কেন হয়? আমাদের শরীরের ভিতরের টেম্পারেচার এবং বাইরের টেম্পারেচার Very good. আলাদা হয়ে যায়। মেইন কথা কি, যে আমরা কাঁপি এই কারণে যে আমাদের যে কোর টেম্পারেচার আছে, বডির ইন্টারনাল টেম্পারেচার, আর হচ্ছে এনভায়রনমেন্টের টেম্পারেচার, এই দুইটা টেম্পারেচারের মধ্যে কি অনেক বেশি পার্থক্য। পার্থক্যটা কিরকম? বাইরের টেম্পারেচার অনেক কম, ভিতরের টেম্পারেচার কি আমার যে টেম্পারেচারটা থাকা উচিত সেটাই আছে। ঠিক আছে, এর থেকে বাইরেরটা কি হয়ে গেছে? কমে গেছে। এখন চিন্তা করেন, যখন আপনি ঠান্ডা পানিতে গোসল করছেন, ঠান্ডা পানি স্কিনে লাগছে না? তাহলে স্কিনে থেকে কি ভিতরের টেম্পারেচারটা কমে যাওয়ার আশঙ্কা আছে। এই আশঙ্কা থেকে হাইপোথ্যালামাস কি করে? আপনার শরীরকে এক্সট্রাঅর্ডিনারি ভাবে কাঁপায়। কাঁপালে কি হবে? তাপ তৈরি হবে। যখন আপনি কাঁপবেন তখন কি হবে? তাপ তৈরি হবে। তাপ তৈরি হলে বডির কি ইন্টারনাল টেম্পারেচারটা ঠিক থাকবে। ঠিক আছে, সেই জন্য আপনি শীতকালে কখনো ঘামবেন না। শীতকালে কি হবে? কাঁপবেন আপনি, গোসলের পরে ঘামবেন না। আবার গরমকালে ঠিক উল্টা, যখন অত্যাধিক গরম করে গোসল করে আসার পরে ঘামা শুরু করবেন আপনি। কেন গরমকালে আমরা ঘামি? কেন, কি কারণে গরমকালে ঘামেন? বাইরের টেম্পারেচারটা বেশি থাকে, তখন বডি নিজেকে ঠান্ডা রাখার জন্য কি করে? ঘাম রিলিজ করে। ঘামের কারণে কি হয়? স্কিনের সারফেসটা ঠান্ডা থাকে। বাইরের টেম্পারেচারটা বডির উপর কি খুব বেশি ইফেক্ট করে না। তার মানে সবই হোমিওস্ট্যাসিস, তাই না? আমার শরীর নিজের ইন্টারনাল কন্ডিশনটাকে, ব্রেন কাজটা করে নিজের ইন্টারনাল কন্ডিশনটাকে সবসময় কনস্ট্যান্ট রাখতে চায়। সবসময় কি একই রকম রাখতে চায়। ব্লাডের পিএইচ সবসময় একই রকম, বডি টেম্পারেচার সবসময় কি একই রকম। যদি একই রকম না থাকে, বডি সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করে, ব্রেন সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করে যেটাকে আমি কনস্ট্যান্ট মেনটেন করে রাখি। বাট যখনই মেনটেন করতে পারে না তখনই আপনি অসুস্থ হয়ে যান। ঠিক আছে, ব্রেন সর্বক্ষণই চেষ্টা করে আপনাকে সুস্থ রাখার জন্য, বাট আপনি নিজেই চেষ্টা করেন না আপনাকে সুস্থ রাখার জন্য, যে পর্যন্ত ব্রেন আপনাকে কি বিছানায় সময় না দিবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটু দেখি মৃগী কেন হয়। দেখেন, মৃগী হওয়ার একদম প্রায়র এবং নাম্বার 1 কারণ হবে কি? ব্রেন রিলেটেড কোনো ত্রুটি। ব্রেনের জন্মগত ত্রুটি থাক, স্ট্রাকচারাল কোনো ত্রুটি থাক, ব্রেনের কোনো আঘাতের কারণে হোক, যে কোনো কারণে হোক, ব্রেনের টিউমারের কারণে হোক, ব্রেন ক্যান্সারের কারণে হোক, যেটাই হোক, আলটিমেট কি ব্রেনের কোনো জন্মগত, বংশগত অথবা কি আঘাতগত যে কোনো কারণে ব্রেন ত্রুটির কারণে কি হবে? মৃগী হবে। তাহলে মৃগী স্পেসিফিক ভাবে নিজে কোনো ডিজিজ থাকে, মৃগী কি ইন্ডিকেট করতেছে যে কি আপনার ব্রেন রিলেটেড কোনো ত্রুটি অবশ্যই কি আছে, নার্ভাস সিস্টেম রিলেটেড কোনো ত্রুটি অবশ্যই আছে। এখানে আমরা কি পাচ্ছি দেখেন, বলছে ব্রেন টিউমারের কারণে হতে পারে, ব্রেনে যদি কারণ হ্যামোরেজ হয়, ব্লিডিং হয়, সে কারণে হতে পারে, মেনিনজাইটিসের কারণে হতে পারে, ব্রেনে যদি কোনো ইনজুরি হয় সে কারণে কি হতে পারে, সেরিব্রাল থ্রম্বোসিস, ব্রেনের ভিতরে যদি কি হয়, ব্লাড জমে যায়, থ্রম্বাস ফর্ম করে, প্যারালাইসিস, ব্রেনের গঠনগত ত্রুটি, বংশগত, জন্মগত, মদ্যপানের কারণে কি হতে পারে, এই টাইপের মৃগী রোগ হতে পারে। এখন এখানে কোনো জায়গায় বলে নাই যে কি চামড়ার গন্ধের অভাবে কি মৃগী হয়, তাই না? তার মানে কি চামড়ার গন্ধ মোটেও ইম্পর্টেন্ট কোনো বিষয় না। যেহেতু ব্রেন রিলেটেড ত্রুটি, মোটর নার্ভাস বা মোটর নিউরনের হাইপার অ্যাক্টিভিটি, তাহলে আপনাকে মনে রাখতে হবে, আমরা যদি লক্ষণগুলো দেখি একটু পরে, তার আগে আমরা ইয়াটা জানি যে আমরা কেন মৃগী রোগের প্রাথমিক চিকিৎসাটাই কি, এটাও আমাদের জানা দরকার। দেখেন, আপনাদের যে কারোরই হোক, যদি কারোর মৃগী রোগ থাকে, এটা লোকালোর কিচ্ছু না, আপনার উচিত যে কোনো জায়গায় আপনি যান, আপনার কন্ডিশনটাকে সবাইকে কি বলা যে ভাই আমি কিন্তু মৃগী রোগী, হঠাৎ করে আমার এই জাতীয় কন্ডিশন হতে পারে, বলে আপনারা একটু কাইন্ডলি এই কাজগুলো করবেন। কি কাজ করবেন? আমার পকেটের ভিতরে মোজা থাকে, মোজাটা দিয়ে আমাকে শুকাবেন। দেখেন, আপনাকে মনে রাখতে হবে এখানে জুতা মোজা কোনো বিষয় না। আর ম্যাক্সিমাম মৃগী রোগী মৃগীতে মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে।
মারা যায় কি সেকেন্ডারি ইফেক্টের কারণে মারা যায়। ঠিক আছে, কারণ কি আমরা বলি না মৃগী রোগী কি পানি দেখলে আগুন থেকে দূরে রাখতে হয়, তাই না? পানি এবং আগুন থেকে দূরে রাখতে হয় কেন? এই কারণে কি যে পানিতে গেলে মৃগী রোগীর কি মৃগী বাড়বে, বাড়া কমার জন্য না, কিন্তু কি অ্যাক্সিডেন্ট হতে পারে। কিরকম অ্যাক্সিডেন্ট? আপনি নদীতে গোসল করতে সাঁতার পারতে পারতে মাঝখানে গেছেন, আপনি মৃগী রোগী, মাঝখানে যাওয়ার পর হঠাৎ করে কি মৃগী অ্যাটাক করছে, এখন ওইখান থেকে কি আপনি ব্যাক আসতে পারবেন? ওখানে কারণ এখানে আপনার কোনো সেন্সই থাকবে না, আলটিমেট আপনি ডুবে যাবেন, কি হবে আপনার পানি খেয়ে মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে যদি আপনাকে উদ্ধার করা না হয়। ঠিক আছে, ইভেন আগুনের সামনে একই না, আপনি কি বড় কোনো আগুনের সাথে যদি কাজ করেন, মৃগী হয়ে যে আগুনের সামনে আগুনের মধ্যে যদি পড়ে যান কি হবে? বার্ন হয়ে যাবে। সেই জন্য বলে পানি এবং আগুন থেকে দূরে রাখতে। কেন দূরে রাখতে বলে? মৃগী অ্যাটাক হবে তা না, কিন্তু অ্যাটাক হওয়ার পরে কি হতে পারে, ইভেন একই বিষয় হতে পারে কি গাড়ি অ্যাক্সিডেন্ট। আমি এই ঘটনা একজনের কাছে শুনেছিলাম, তারপর থেকে আমার মনে হয়েছে যে এরকম হতে পারে। ঠিক আছে, যে আপনার যদি মৃগী রোগী হয়, কখনো আপনার উচিত না যে ধীর কোনো গাড়িতে উঠা, দাঁড়ায় থাকা, গাড়ির কি হ্যান্ডেল ধরে গাড়ি দরজায় ঝোলা, এটা কোনোভাবেই উচিত না। কারণ অ্যাটাক হলে গাড়ি কিন্তু থামার আগে আপনি ঠাস করে পড়ে যাবেন, পড়ে গেলে পরবর্তী গাড়ি অথবা আপনি পড়েও কি সিভিয়ার ব্যথা পেতে পারেন। আমাদের একটা স্টুডেন্টই ছিল আরেকটা ব্রাঞ্চে, ঠিক আছে, ওই স্টুডেন্ট কি রিক্সায় আসছে, এসে নামছে না, রিক্সায় আসে নামবে, এখন রিক্সাওয়ালাকে টাকা দিচ্ছে, এমন সময় মৃগী অ্যাটাক, সে রিক্সা থেকে পড়ে যায়, সামনে একটা ল্যাম্পপোস্ট ছিল, ল্যাম্পপোস্টের সাথে লেগে নাক এবং সামনের দুইটা দাঁতও ভেঙে গেছে, নাকের অবস্থাও কি ফেটে প্রচুর ব্লিডিং। দেখেন মারা যায় কিন্তু এইভাবে, ঠিক আছে, অন্য কোনো সেকেন্ডারি আঘাতের কারণে। এখন চিন্তা করেন আপনাকে কি করতে হবে, করণীয় কি? আপনাকে সবসময় মনে রাখতে হবে যে মৃগী রোগীর সেকেন্ডারি ইফেক্টটা খুব খারাপ। যে আমি যদি এখন মৃগীতে আক্রান্ত হই, আপনার কি করার প্রথম কাজ হচ্ছে আমার আশেপাশে কি ধারালো কোনো জিনিস আমি আঘাত পেতে পারি, এই টাইপের কোনো জিনিসকে দ্রুত কি সরিয়ে নেওয়া, যেন আমি কি ওইটাতে আঘাত পেয়ে সেকেন্ডারি কোনো ইয়া না হয়, এটাকে আমি না বলি। আরেকটা জিনিস মনে রাখতে হবে, মৃগী অ্যাটাক কত 1.5 থেকে 3 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি তাকে এখানে রেখে দেন তাও 1.5 থেকে 3 মিনিটের মধ্যে শেষ হবে। যদি তাকে মোজা জুতা একদম যত বিশ্রী গন্ধযুক্ত জুতা সব শোনান, তাও কি এইটুকু সময়ের মধ্যে শেষ হবে। ঠিক আছে, তাহলে এই সময়টা যেহেতু ফিক্সড, আপনার করণীয় কাজ কি? যে তার আশেপাশে জায়গা থেকে ভারী বা ক্ষতিকর জিনিসগুলো সরিয়ে নিয়ে তাকে কি আস্তে আস্তে শুয়াই দেওয়া, তাই না? মাথায় যেন আঘাত না পায় সেজন্য মাথার নিচে কিছু একটা দিয়ে দিতে পারেন, দাঁতে দাঁত লেগে যেতে পারে, যেন জিহ্বা কেটে না যায় সেজন্য কি দাঁতের ভিতর মুখের ভিতরে কি রুমাল টুমাল দিয়ে দিতে পারেন আপনি। এটা দিয়ে আপনি জাস্ট ঘড়ি ধরে অপেক্ষা করেন, ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে তার সেন্সলেস হয়ে যাবে। সেন্সলেস হয়ে যাওয়ার পরে কি হবে, সে যখন ফিরবে পৃথিবীতে তখন তার কিছুই মনে থাকবে না যে কি হয়েছিল। ঠিক আছে, বাট আপনার কন্ডিশন কোনটা, এরপরে তো সে সুস্থ হয়ে গেল, তাই না? আপনার সেকেন্ড কন্ডিশন মনে রাখতে হবে, যদি একবার অ্যাটাকের পরে সাথে সাথে আবারও অ্যাটাক হয়, 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন, অ্যাটাকের সীমানাটা কি 3 মিনিট প্লাস করে যায়, মুখ দিয়ে ফেনা ফেনা উঠে যায়, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে কি হসপিটালাইজ করতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট অ্যাটাকের ডিউরেশনটা যদি কি 3 মিনিট বা 5 মিনিটের বেশি হয়ে যায়, 3 মিনিটের বেশি হলে এনাফ। ঠিক আছে, আর 2 নম্বর কি, যদি একবার ঠিক হওয়ার পরে সেকেন্ড টাইম সাথে সাথে আবারও হয় অ্যাটাক, তাহলে আপনাকে কি রোগীকে হসপিটালাইজ করবে, কারণ এখানে অক্সিজেন রিলেটেড ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ঠিক আছে, তাহলে আপনার কাজগুলো কি? আপনার 1 নম্বর কাজ, যখন কোনো মৃগী রোগে আক্রান্ত হচ্ছে, আমাদের পারিপার্শ্বিক অবস্থা এমন যে সবাই কি ভিড় করে দেখবে, কেউ জুতা খুলবে মোজা খুলবে, প্রথম কাজ ভিড় সরায় দেওয়া। ঠিক আছে, নিজের পরিচয়টা দেখবা যে দিবেন যে কি আপনি প্যারামেডিক্সের স্টুডেন্ট, সাথে সাথে কি রূপগুলো একটু সরে যেতে বলবেন যেন কি এখানে বাতাস চলাচল করে। ঠিক আছে, 1 মিনিট রুগীকে সোজা করে শোয়াই দিবেন, আর কি যদি পকেটে রুমাল বা কিছু থাকে নাকি রুগীর মুখে দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পর কিছু জিনিস এখানে মনে রাখতে হবে, এই টার্মগুলো আপনাদের পারা উচিত। যেমন আপনি দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পর রুগীর কি সেন্সলেস হয়ে গেছে, সেন্সলেস হওয়ার পর আপনি একটু খেয়াল করবেন রুগী কি শ্বাস নিচ্ছে কিনা, রুগী শ্বাস নিচ্ছে কিনা, রুগী শ্বাস নিচ্ছে কিনা এটা কি রুগীর দিকে তাকালেই বোঝা যাবে। এখন যদি দেখেন রুগী শ্বাস নিচ্ছে না বা শ্বাস নিতে পারছে না, তাহলে আপনাকে কি সিপিআর শুরু করে দিতে হবে। ঠিক আছে, সিপিআর প্রসিডিউরটা আপনাদেরকে আমরা দেখাবো, সিপিআর কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, সিপিআর শুরু করে দিতে হবে সাথে সাথে। ওকে, সিপিআর কিভাবে করে এটা আমরা কি জানবো, কিন্তু আপাতত এইটুকু জানি সিপিআর শুরু করতে হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে
ওই যারা জুতা মোজা দিবে তাদের কি ওই জুতা মোজার গন্ধ ওনাকে শুকানোর কোনো দরকার নাই, কারণ জুতা মোজা দিলেও উনি 1 থেকে 1.5 মিনিট, ঠিক আছে, বা 3 মিনিট ম্যাক্সিমাম, ঠিক আছে, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে বেশিরভাগ রোগী কি হয়ে যায়, আপনার ওই জুতা মোজা খুলতে খুলতেও কি 30 সেকেন্ড 40 সেকেন্ড লেগে যায়, ঠিক আছে, কার পায়ে জুতা আছে কার পায়ে মোজা আছে এটা খোঁজাখুঁজি করতেও কি 1 মিনিটের মতো লেগে যায়, ঠিক আছে, ততক্ষণে রোগী কি এমনি সুস্থ হয়ে যাবে। সো জুতা মোজা লাগবে না। আরেকটা কি রিকভারি ফেজে শোয়ায় রাখতে হবে যখন সে অজ্ঞান হয়ে যাবে। রিকভারি ফেজ মানে কি এমন একটা ফেজ যে ফেজে কি যেন নিঃশ্বাস নিতে বা অক্সিজেন রিলেটেড বিষয়গুলোতে তার কোনো সমস্যা না হয়, এমনভাবে মানে ডান কাত বা বাম কাত করে হাতের উপর মাথাটা দিয়ে কি হা করে এইভাবে শোয়া রাখতে হবে যেন তার ভিতরে বাতাস চলাচলটা ইজি হয়, ঠিক আছে। তাহলে মৃগী রোগীর এটা হচ্ছে প্রাথমিক বা ইনিশিয়াল ট্রিটমেন্ট। এখন সেকেন্ডারি ট্রিটমেন্ট কি, তাকে অবশ্যই কোনো বিশেষজ্ঞ নিউরোলজিস্ট দেখানো উচিত, তার মাধ্যমে চিকিৎসা করা উচিত, ঠিক আছে। কেন নিউরোলজিস্টের কথা আমরা বলতেছি, যেহেতু আমরা জানি যে মৃগীর একেবারে নাম্বার 1 বা বেসিক কারণই কি ব্রেন রিলেটেড কোনো সমস্যা, তাহলে ব্রেন রিলেটেড সমস্যার ক্ষেত্রে অবশ্যই কি নিউরোলজি। এখন আপনি নিজের মতো করে কি ফিনোবারবিটন দিয়ে দিতে পারেন, কিন্তু এগুলো কোনো আপেক্ষিক পার্মানেন্ট চিকিৎসা না, ঠিক আছে। পার্মানেন্ট চিকিৎসা কি রোগের কারণ ধরে চিকিৎসা করা। যদি রোগীর এমন হয় ব্রেন টিউমার থাকে, তাহলে যতদিন ব্রেন টিউমারের অপারেশন না করা হবে, যতদিন ব্রেন টিউমার এখান থেকে সরানো না হবে, ততদিন এই সমস্যা কি থাকবে। এখন এই সমস্যা দূর করার জন্য আমরা কিছু কিছু ড্রাগ দেই, এদেরকে আমরা কি বলি অ্যান্টি ইপিলেপটিক ড্রাগ। এই ড্রাগগুলো দিলে কি মৃগী ভালো হয়ে যাবে? এই ড্রাগগুলো দিলে মৃগী ভালো হয়ে যাবে না। এই ড্রাগগুলো দিলে কি হবে, মৃগীর অ্যাটাকটা তুলনামূলকভাবে কম হবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, মৃগীর অ্যাটাক শুধু ড্রাগ দিয়ে কমানো যাবে তা না, ড্রাগ ছাড়াও আমাকে কি মৃগীর অ্যাটাক কমানোর জন্য মৃগী রোগীকে কি এটা সম্পর্কে শিক্ষিত করতে হবে, ঠিক আছে। কখনো তার গলায় জুতায় ঝুলাই চলবে এরকম কি চিন্তা করানো যাবে না। তাহলে কি কি কারণে মৃগীর অ্যাটাকটা হয় একটু দেখেন। এক নম্বর, রোগী যদি ঠিক মতো ঘুমাতে না পারে, তার মানে কি তার রাতের ঘুমটা যদি পারফেক্ট না হয়, তাহলে পরের দিন তার কি মৃগী ওঠার সম্ভাবনা অনেক বেশি থাকে। তার মানে তার ঘুমটাকে কি এনশিওর করতে হবে, ঠিক আছে। তাকে ডিসিপ্লিন লাইফ মেনটেন করতে হবে, আর্লি টু বেড আর্লি টু রাইজ, ঠিক আছে। নেক্সট ওয়ান, যদি মানসিক চাপ থাকে, এমন একটা কন্ডিশনে থাকে যে কালকে পরীক্ষার রেজাল্ট দিবে বা কোনো একটা বিষয়ে তার মানসিক চাপ, তাহলে তার মৃগী অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। নেক্সট ওয়ান বলতেছে অতিরিক্ত শারীরিক এবং মানসিক পরিশ্রম করা। যদি শারীরিক পরিশ্রম খুব বেশি করে তাও মৃগী অ্যাটাক হতে পারে, যদি মানসিক পরিশ্রম বেশি করে তাও কি মৃগী অ্যাটাক হতে পারে। তার মানে আমি যদি মৃগী রোগী হই, তাহলে আমাকে ক্লাস নেওয়া কোনোভাবেই কি ঠিক হবে না। যখন আমি ক্লাস নিব অবশ্যই কি আমার উপর একটা মানসিক প্রেশার কি করবে, তাই না। নেক্সট ওয়ান কি বলতেছি, কিছু ঔষধ এবং অ্যালকোহল প্রাংশ, তারপর কি কিছু সংক্রমণ এবং জ্বরে, এছাড়াও অধিক আলোর ঝলকানি, উচ্চ শব্দ, গরম পানিতে গোসল বা গান বাজনা, যেগুলো তার কাছে কি প্লেসেন্ট না, আনপ্লেসেন্ট, ঠিক আছে, পছন্দনীয় অপছন্দনীয় জিনিসগুলো যদি জোর করে আমাকে শুনতে হয়, এটাও কিন্তু একটা মানসিক চাপ, ঠিক আছে। এই মানসিক চাপ তার মানে কি এরকম কখনো কখনো হয় না যে আপনি খুব পছন্দের একটা মানুষের সাথে কি বাইরে ঘুরতে গেছেন, এখন তার অনেক অপছন্দনীয় জিনিস আপনাকে সহ্য করতে হয়, ঠিক আছে। সে খুব ভালো গান গায়, এরপরে গান গেলে আপনাকে বলতে হয় খুব সুন্দর হয়েছে খুব সুন্দর, ঠিক আছে, তাকে খুশি করার জন্য, তাই না। তার মানে কি যদি কেউ মৃগী রোগী হয়, তার এই টাইপের কাজ করলে কি হবে, হাততালি দিয়ে দিতে ঠিক আছে। তার মানে কি একমাত্র সুস্থ মানুষের পক্ষে এরকম মিথ্যা ইয়া দেওয়া উচিত। তার মানে মৃগী রোগীকে বুঝাইতে হবে, কাউকে কোনো মিথ্যা আশ্বাস বা কি মিথ্যা ইয়া দেওয়া লাগবে না, যেটা সেটা বলে দেওয়া উচিত যে আপনার গান ভালো হয় নাই, বন্ধ করেন, ক্লিয়ার তো। লক্ষণগুলো একটু দেখেন, যার মৃগী রোগ আছে কি কি লক্ষণ। পূর্ব লক্ষণ প্রথমে কি হালকা হালকা মাথা ব্যথা অনুভব করা হবে, নাকে বিভিন্ন ধরনের ঘ্রাণ গন্ধ অনুভূত হবে, সামান্য কি চোখের সামনে বিভিন্ন বস্তুর সমারোহ দেখবে, মুখের স্বাদ তিক্ত হবে, অনিদ্রা দেখা দিবে, রোগী কি ঘুমের মাঝে ভীতিকর বস্তু কি দেখতে পাবে, রোগীর হাত পা পেটে অস্থিরতা ভাব দেখা দিবে, মাংসপেশি কি মনে হবে যে মাংসপেশির ভিতরে কি কেউ চলাচল করতেছে, ঠিক আছে, সারা শরীরের ভিতর থেকে কি কোনো বস্তু চলাচল করতেছে, এই টাইপের ফিলিংস কি আসতে পারে। বাহ্যিক লক্ষণ কি হবে, হাত পা খিঁচতে থাকবে, মানে কি খিচুড়ি হতে থাকবে, কনভালশন হতে থাকবে, চোখ ঢিলা হয়ে যাবে, উল্টে যেতে পারে, ভয় পাওয়া যাবে, ঠিক আছে। অনেক সময় রোগী চোখ নাড়াচাড়া নাও করতে পারে, বর্ণ ফ্যাকাশে হয়ে যাবে, মুখ থেকে ফেনা বের হতে পারে, দাঁতে দাঁত লেগে যেতে পারে। কন্ডিশনগুলো আপনাকে আগে থেকে জানতে হবে যে এই টাইপের জিনিস কি হতে পারে, এটা স্বাভাবিক। আপনার শুধু খেয়াল রাখতে হবে কখন
যে কতক্ষণ সময় হচ্ছে, সাথে সাথে আপনাকে ঘড়ি দেখতে হবে। যখন অ্যাটাক হচ্ছে তখন থেকে কি সাথে সাথে ঘড়ি দেখতে হবে। মনে রাখতে হবে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে ঠিক হবে, ম্যাক্সিমাম লেভেল হচ্ছে 3 মিনিট। এরপরে রুগীকে কি চিন্তা করতে হবে 5 মিনিটের পর কি রাখাই যাবে না এখানে। আর 2 নম্বর জিনিস মনে রাখতে হবে, একবার অ্যাটাক হয়ে ভালো করে সুস্থ হয় না, উঠে বসে না, এরপর সেকেন্ড অ্যাটাক। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনাকে হসপিটালাইজ করা উচিত রুগীকে। 3 মিনিট পর্যন্ত যদি আমি দেখি, তারপরে কি হাসপাতালে যাওয়ার মতো হাসপাতাল, হ্যাঁ কতক্ষণ টাইম থাকে? একজ্যাক্ট বুঝেন, আমরা স্বাভাবিকভাবে মনে করি 4 থেকে 5 মিনিট। হ্যাঁ, 4 থেকে 5 মিনিট যদি আপনার ইয়া না চলে, রেসপিরেশন না চলে, তাহলে কিন্তু আপনার ব্রেন সেলগুলো ড্যামেজ হওয়া শুরু হয়ে যায়। কারণ 4 থেকে 5 মিনিট অক্সিজেনের ছাড়া যদি আপনি থাকেন, আপনার ব্রেন সেল কি অলরেডি ড্যামেজ হওয়া শুরু হয়ে যাবে। যদি দেখেন যে খিচুড়ি দ্বিতীয়বার আসছে, যত দ্রুত সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল, অথবা কি সিপিআর করে, এই সময় তো সিপিআর করা যাচ্ছে না, ঠিক আছে, যত দ্রুত সম্ভব হসপিটালে নিতে হবে। হসপিটালে নেওয়ার পরে তাকে কি যেখানে ডাক্তার একটা ব্যবস্থা করবে, কিন্তু আপনি এখানে তো কোনো ব্যবস্থা করতে পারছেন না। তার মানে আপনার উচিত 1 থেকে 1.5 মিনিট 2 মিনিট দেখেই কি মনে মনে একটা প্রিপারেশন নিয়ে নেওয়া যে হসপিটালে নিতে হবে। চাকরিতে রিক্সা টিক্সা দেখে কি স্যার, হসপিটাল যদি অনেক দূরে হয়, ওই টাইমটা কি পাওয়া যায় নাকি? এখন বুঝেন, যদি কারোর কপাল খারাপ থাকে তাহলে তো কিছু করার নাই, ঠিক আছে। স্যার, মানে টাইম দেখেন, রোগী যখন সেন্সলেস, বারবার খিচুড়ি হচ্ছে, তখন আপনি কি করবেন বলেন? এখন করতে পারেন যে কিছু ইনজেকশন আছে, যেমন ডায়াজিপাম ইনজেকশন, ফিনোবারবিটন ইনজেকশন, এগুলো কি দিয়ে দেখতে পারেন যে কি কনভালশনটা কি কমানো যায় কিনা, ঠিক আছে। এখন ওষুধগুলো বলে অ্যান্টিপিলেপটিক ড্রাগগুলো কি যদি এই সময় ব্যবহার করে কনভালশন কমানো যেতে পারে, কিন্তু আমরা সবসময় কি এইসব দায় দায়িত্ব নিতে যাবো না। কেন? আমাদের লেভেল থেকে যদি আমরা এক্সট্রা দায় দায়িত্ব নিতে যাই, ঠিক আছে, তাহলে কি রোগী যদি ভালো হয় আপনাকে একটা থ্যাংক ইউ বলবে না, বাট খারাপ কিছু হলে একদম আপনার দৃষ্টি উদ্ধার করে থাকবে, ঠিক আছে। কারণ কি রুগী মারার লাইসেন্স আছে কার কাছে? যার কাছে এগিয়ে দিতে হবে। ওইখানে যাওয়ার পরে কি মরুক বাঁচুক, আপনার কিছু করার নেই, ঠিক আছে, লাইসেন্স আছে। ওরা কিন্তু যখন একজন একই বিষয় বলবে, ঠিক আছে। আপনি যদি নিজেদের বিষয় বলে কেউ আপনাকে দোষ টোষ না দেয়, তখন আপনাকে বললামই যে আমাদের কনভালশন কমানোর জন্য আমরা কি দিতে পারি, ঠিক আছে, এটা দরকারই হবে না। আসলে উনি কেউ ওরকম ক্রিটিক্যাল হয় না, কখনো 2-1 জনের পেতে পারে, 100 জনের ভিতরে 2-1 জনের, ম্যাক্সিমামই 1 থেকে 1.5 মিনিট এর ভিতরে কি ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এর থেকে বেশি সময় থাকবে না, 2 মিনিট থাকতে পারে, ঠিক আছে, এর থেকে বেশি সময় থাকবে না, ওইটা ঠিক হয়ে যাবে। তারপরে কি ওই রকম ক্রিটিক্যাল কন্ডিশন আসতে পারে কি একেবারে সিম্পল কিছু, তাহলে ফার্মেসি দোকানে গিয়ে কি একটা ডাইজিপাম অথবা একটা ফিনোবারবিটন ইনজেকশন করে থাকে আপাতত কি কনভালশন কমানো যেতে পারে। কারণ ডাইজিপাম কি মাসল রিল্যাক্সেশন, তাই না, মাসল রিল্যাক্স করে দিবে, আলটিমেটলি কনভালশনটা থাকবে না। ওকে, তবে আমরা ওদিকে যাবো কি, কারণ আমরা তো বলছি যে কোনো রোগের চিকিৎসা 2টা জিনিসের উপর ডিপেন্ড করবে। একটা হচ্ছে কি রোগীর কন্ডিশন, একটা হচ্ছে কি রোগের কন্ডিশন, ঠিক আছে। রোগটা কি ধরনের আছে এটার উপর চিকিৎসা, রোগী কোন অবস্থায় আছে, রোগী কি বয়স্ক, রোগী কি বাচ্চা, রোগী কি মহিলা, রোগী কি প্রেগন্যান্ট, প্রত্যেকটা জিনিস কি করে আপনার ট্রিটমেন্ট প্রসিডিউরকে চেঞ্জ করে দেয়। আচ্ছা, একটু দেখেন ম্যানেজমেন্টটা বলি। ম্যানেজমেন্টটা বলছে কি তাৎক্ষণিক কি ব্যবস্থা গ্রহণ করবে, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত আগুন, পানি বা কোনো যন্ত্রের নিকট থাকলে তা থেকে সরিয়ে নিতে হবে। খিচুনির শেষের দিকে এমন অবস্থা করে রোগীকে শোয়াতে হবে, এটা আমরা বললাম রিকভারি ফেজে শোয়াতে হবে, শ্বাস প্রশ্বাস যেন ঠিক মতো চলে। রোগীর খিচুনি 5 মিনিটের বেশি সময় ধরে চলে, একবার শেষ হওয়ার পর এই যে কথাগুলো আমরা বললাম, একবার শেষ হওয়ার পর যদি আবার শুরু হয় তাহলে হসপিটালাইজ করা উচিত। যদি রোগীর জিহ্বা কেটে যাওয়ার ভয় থাকে তাহলে কি করতে হবে? ওকে, সেরিব্রাল হাইপোক্সিয়া রোধ করতে কি রোগীকে অক্সিজেন দিতে হবে, এটার জন্য হসপিটালে নেওয়া। কারণ কি আপনার কাছে অক্সিজেন লেভেল থাকবে না, অক্সিজেন মাস্ক আছে, কিছু আছে, আপনি সবসময় নিয়ে ঘুরতে পারবেন, ঠিক আছে। বাট এরকম কোনটা করা উচিত, তাই না, ছোট ছোট প্রোগ্রামে করবে, যে কোনো জায়গায় কি লাগলে দিয়ে নিবে। সামনে যে অবস্থা আসতেছে দূষিত অবস্থা, ওই যে এইভাবে যদি ঢাকা শহরে দূষণ চলতে থাকে না, একটা সময় আসবে যে আমরা ওই যদি স্পেসে যাই, যে টাইপের মাস্ক নিয়ে ঘুরতে হয় না সবসময়, আমাদেরও কি ঢাকা শহরে চললে এইভাবে মাস্ক নিয়ে ঘুরতে হবে। তাছাড়া এখানে কার্বন ডাইঅক্সাইড শুরু পাবে, কারণ যতগুলা দূষিত নগরী আছে এর ভিতরে কি শুধুমাত্র এই ঢাকা শহরের রাস্তাগুলো করতে যে কি ওই টাইপের নগরীর ভিতরে আমরা পড়ে গেছি। এখন ধুলা, বালি, ধোয়া 3টা একত্র হয়ে একটা কি পেস্ট তৈরি করতেছে। এই পেস্টের কারণে যারা রেগুলার বাইরে আসতেছে কালো হয়ে যাচ্ছে, ঠিক আছে। 3টা মিলা ধুলা, বালি, ধোয়া, জলীয় বাষ্প মিলে একটা পেস্ট হচ্ছে।
পেস্ট হয়ে যারাই বাইরে ঘোরাফেরা করতেছে সবার কি এইটুকু অংশ, মেয়েদের বিশেষ করে এইটুকু অংশ স্যার আপনার মনে হচ্ছে আপনি কালো হয়ে যাচ্ছে ধীরে ধীরে। স্যার, এটার চিকিৎসা কি? মেয়েদের। এটার যেমন কোনো ভাই। হাতের সময়, এরকম একটা যেমন হাতে সবকিছু দিয়ে কোনো চাপ দেয়, এটা কি কোনো ভর্তি আছে নাকি? এটা শুধু ওইরকম? দেখেন কিছুই না, আমি তো বললাম এটা একাই ঠিক হয়ে যায়। হাতে কোনো কিছু দিয়ে চাপও দেওয়ার দরকার নাই, কিছু না। আপনি শুধু কি মুখের ভিতরে একটা কিছু দিয়ে হাতে যেটা দিচ্ছেন ওইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট কি মুখে। হাতের ক্ষেত্রে কোনটা বলে জানেন? হাতের ক্ষেত্রটা বলে অনেকের কি হয়, স্লিপ অ্যাপনিয়া হয়, মানে ঘুমের ভিতরে প্যারালাইজড হয়ে যায়, স্লিপ প্যারালাইজ। ঠিক আছে, একবার ঘুম আসলে কি হঠাৎ করে যদি জেগে যায় আর মুভ করার কোনো সম্ভাবনা থাকে না, একেবারে মনে হচ্ছে কি বুকের উপর কিছু বলে থাকে, আমরা কি বলি মোবাইল ধরছে। হ্যাঁ ঠিক আছে, যার এই সমস্যা আছে তারই বারবার মোবাইল ধরে। আপনি তার পাশে শুয়ে আছেন, বোবা আপনারা দেখেন অন্ধকারে, কিন্তু ওকেই দেখতেছে বারবার। বুঝছেন, বোবা কিন্তু মানুষ চিনে, সবাইকে বোবা ধরবে না। ঠিক আছে, যারে ধরে তারাই ধরে, কারণ এটা একটা ডিসঅর্ডার। ঠিক আছে, আপনি ঘুম থেকে ওঠার পরে কি সাময়িকভাবে আপনার প্যারালাইসিস হয়ে যায়। এখন এই টাইপের প্যারালাইসিস থেকে যদি আপনি বাঁচতে চান, কারণ কি আমাদের শরীরের সব অর্গানের ভিতরে সবচেয়ে মানে নার্ভ, যদি আমরা বলি নার্ভ রিলেটেড বিষয়গুলো সবচেয়ে আঙুলের ভিতরে সবচেয়ে থাকে, কম থাকে, নার্ভ ইন্ডিং থাকে এখানে, তাই না? তাহলে কম থাকে। তাহলে স্লিপ প্যারালাইসিস যদি থাকে, তাকে বুদ্ধি দিতে হবে কি, যখন এই অবস্থাটা হয় আপনাকে সবসময় মনে রাখতে হবে আমাকে আঙুলটা বেশি করে লড়াতে হবে। ঠিক আছে, সমস্ত শরীর প্যারালাইসিস হলে আঙুল লড়ানোর চেষ্টা করতে হবে। আপনি যদি কিছুক্ষণ আঙুলটা মুভ করেন তাহলে কি হবে, শরীরে আবার আগের মধ্যে কি সজাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আঙুল মুভ যত করবেন পুরা তো মুভ হবে না, একটু একটু করে কাঁপাতে হবে। একটু একটু করে কাঁপাতে কাঁপাতে কি পুরাটা কাঁপাতে হবে, একসময় কি সমস্ত শরীরে ইয়াটা ফেরত আসবে। ঠিক আছে, কিন্তু এটা মাথায় থাকতে হবে, কারণ সে এত ভয় পেয়ে যাবে যে কি শরীরই কাঁপে না, আঙুল কি কাঁপাবো। মানে ওটাও কারণ তার না। প্রথমেই টার্গেট থাকবে কি ওঠার চেষ্টা করা, এই না হলে পা লাড়ানোর চেষ্টা করা, কিছু করা যাবে না। ওই সময় মনে হবে বুকের ভিতরে কেউ বসে আছে 10-15 জন নিয়ে, আপনি তো সবাইকে বলবেন আমার মোবাইল ধরছে। ঠিক আছে, কারণ কথা বলার কোনো শক্তি থাকবে না আপনার। ঠিক আছে, এটা কিন্তু একটা স্লিপ ডিসঅর্ডার। কথাও তো বলা যায় না। আমার অনেকের প্রবাদ আছে যে গ্রামে রাতের দরজা খুলিয়া বা জানালা খুলে ঘুমিয়ে বোবা বোঝাইছে ধরে। এইটাই বোবা ভূত, এটাই যাকে বোবা ভূত ধরে তাকেই বারবার তাকেই ধরে। ধরে। হ্যাঁ, কারণ কি তার এই যে স্লিপ অ্যাপনিয়া এই রোগটা আছে। ঠিক আছে, এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে, এটা অনেকেরই আছে। স্লিপ স্লিপ অ্যাপনিয়াও বলে, স্লিপ প্যারালাইসিসও বলে। ক্লিয়ার এটা? তার মানে বুবা ধরা কোনো রোগ না, বুবা ধরা কোনো জিন ভূতের কাজ না। ঠিক আছে, মাঝে মাঝে আমরা কি করি, এরকমও করি না যে আমি একদিকে যাচ্ছি এসে দেখি কি কই আসলাম আমি। ঠিক আছে, তখন কি মনে হয় যে আপনাকে ভূতে ধরে আরেক দিকে নিয়ে আসছে, সব কিছু ভুলাই দিছে। এটাও কিন্তু এক ধরনের ডিসঅর্ডার, এবং এটাও কিন্তু সবার হয় না। এটা কখন হয় দেখেন, আপনি যদি কোনো ভয়পূর্ণ জায়গায় থাকেন অথবা হাইপার মেন্টাল স্ট্রেস অবস্থায় থাকেন, এক্সাইটেড অবস্থায় থাকেন, ঠিক আছে, তখন ব্রেনের কি স্বাভাবিক বিহেভিয়ারাল কাজগুলো ব্রেন ঠিক মতো করতে পারে না। এই ক্ষেত্রে কি আপনি চিন্তা করবেন একদিকে যাচ্ছেন, ঠিক আছে, বাট কি আমরা ওই যে বিষম খাই না, বললাম না যে কারণে বিষম খাচ্ছি, এই কারণগুলাই হচ্ছে। দেখেন, যে কোনো ক্রিটিক্যাল কন্ডিশনে আপনার উচিত কি যতটুকু সম্ভব মাথা ঠান্ডা রাখা। কারণ কি ক্রিটিক্যাল কন্ডিশন যদি এরকম হতো যে আপনি মাথা গরম করলে কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, তাহলে একটা কথা ছিল মাথা গরম করেন। কিন্তু মাথা গরম করলে আরো জটিলতা বাড়বে, তাই না? আপনার উচিত কি যত বেশি খারাপ অবস্থা হবে তত নিজেকে কোল রাখা। তাহলে কি খারাপ অবস্থা থেকে ধীরে ধীরে আপনি কি বের হয়ে আসতে পারবেন। ঠিক আছে, আমি এরকম দেখবেন যে বিশেষ করে গ্রামের দিকে রাতের বেলা, অনেক রাতের বেলা আপনি হাঁটতেছেন, ছোটবেলা থেকে জিন ভূতের গল্প শুনে শুনে বড় হয়েছে। ঠিক আছে, এখন রাতে একটা পা দেন মনে হবে পেছনেও পা দিচ্ছে, কেউ পা দেন পেছনেও পা দিচ্ছে, তাই না? এটা একটা অনেক কাহিনী মনে হয়। কতগুলি বেশি হ্যাঁ। কিন্তু মানে মাথায় চলে আসে। এই সময় আপনার সাইকোলজি কাজ করে না, তখন দেখবেন আপনি কি রাস্তা দিয়ে হাঁটার সময় পুকুরের দিকে যাচ্ছেন। ঠিক আছে, মনে করবেন গাড়ির উপর কিন্তু যারা ঘুমের মাঝে হাঁটে স্লিপ ডিসঅর্ডার, এটাও একটা রোগ। ঘুমের মাঝে ঠিক আছে? হাঁটে। হ্যাঁ, ঘুমের মাঝে হাঁটে না। ঠিক আছে, দেখেন এই সকল রোগ কি সবার হয়? আর যার হয় সে কি আপনাকে বলে হবে? ঠিক আছে, আপনার ওয়াইফেরও হতে পারে। ঠিক আছে, এই সব রোগ কিন্তু মেয়েদের বেশি দেখা যায়। হ্যাঁ, মেয়েদের বেশি ঠিক আছে? দেখা যায়। স্লিপিং ডিসঅর্ডার বেশিরভাগ যে রোগগুলো আছে এগুলো কি মেয়েদের বেশি দেখা যায়।
ঠিক আছে, আমি যেটা বললাম রাস্তা ভুলে যাওয়া এটা সেটা, এটা কিন্তু ছেলেদের বেশি দেখা যায়, কারণ মেন্টাল স্ট্রেস লেভেলটা ছেলেদের কি তুলনামূলক বেশি। ওকে, লাস্ট ডিজিজ, অ্যালজাইমার ডিজিজ। অ্যালজাইমার ডিজিজ সহজভাবে বলে কি স্মৃতি ভ্রমণ, মানে কি একটা নির্দিষ্ট এইজে আসার পরে আমাদের যে বিভিন্ন নিউরনগুলো আছে এই নিউরনের মাঝখানে কি একটা সংযোগ আছে, তাই না? এই নিউরনের সাথে এই নিউরন, দেখেন এটা একটা যদি নিউরন হয়ে থাকে তাহলে এটা ডেনড্রাইন আছে, তাই না? এখানে আরেকটা নিউরন আছে, এই ডেনড্রাইন আছে, অ্যাক্সন আছে, এখানে সরি নিউরন না, সাইনাস। সাইনাস তো বলে জয়েন্টটাকে, নাম তো নিউরনই। এটা হচ্ছে ডেনড্রাইন, এটা হচ্ছে অ্যাক্সন। সাইনাস হচ্ছে কোনটা? এই যে দুই নিউরনের সংযোগ স্থলকে, তাই না? দুই নিউরনের সংযোগ স্থলকে। তাহলে এটা হচ্ছে নিউরন, এটা নিউরন। এগুলো কি নিউরনের মাথায় যেটা থাকে ডেনড্রাইন, লম্বা যেটা থাকে অ্যাক্সন, তাই না? তাহলে কি এই অ্যাক্সনের মাথায় আরেকটা ডেনড্রাইন থাকবে, এই তো। তারপরে এখানে ডেনড্রাইনের মাথায় আরেকটা অ্যাক্সন থাকবে, এরকম করে কি একটা নেটওয়ার্ক থাকে। এখন কথা হচ্ছে নেটওয়ার্কের মাঝখানে যদি হঠাৎ করে 2-4টা করে নার্ভ কি হয়ে যায়, নিউরন যদি 2-4টা করে নষ্ট হয়ে যায়, তাহলে নেটওয়ার্কটা কি বিচ্ছিন্ন লাগবে না? নেটওয়ার্কের সংযোগটা কি একটু কম লাগবে না? ঠিক আছে, এই সকল ক্ষেত্রে কি হবে, সাময়িক স্মৃতিগুলো মনে থাকবে না, তার অতীতকালে সব কাহিনী মনে আছে। ঠিক আছে, অতীতের গল্প বলে তার বাচ্চা কাল থেকে শুরু করে এখন সবই মনে আছে, বাট কিছুক্ষণ আগে যে আপনি তাকে ভাত খাওয়াই দিচ্ছেন এটা তার মনে নাই। ঠিক আছে, বলবি কি তোর আমাকে কি না খাওয়াই পারবি নাকি, খাওয়াবি না? একজনকে পরিচয় করাই দিলেন, এই তোমার কি মামাতো বোন, ঠিক আছে, তোমার মামাতো বোনের মেয়ে, ঠিক আছে, কিছুক্ষণ নাম শেলি, কিছুক্ষণ পরে আসে এই তুই কে, আবার জিজ্ঞেস ঠিক আছে। এই যে সাময়িক স্মৃতি ভ্রষ্টতার লোক, মানে সাময়িক স্মৃতি লোক, এই স্মৃতি লোক রোগটাকে বলা হচ্ছে কি অ্যালজাইমার ডিজিজ। এটা হবে অবশ্যই একটা নির্দিষ্ট এজের পরে। ঠিক আছে, দেখেন আমরা কি বলছি, এটা একদম ডাইরেক্টলি ডিমেনশিয়া না। ঠিক আছে, ডিমেনশিয়া এর থেকে আরেকটু কি সহজ রোগ। ঠিক আছে, যেমন আপনার অতিরিক্ত মানসিক স্ট্রেসের কারণে অনেক জিনিস মনে রাখতে নাও পারবেন। ঠিক আছে, অতিরিক্ত শারীরিক বা মানসিক প্রেশারের কারণে হঠাৎ করে অনেক জিনিস ভুলে যাচ্ছে, এই টাইপের জিনিসগুলো ডিমেনশিয়া। ঠিক আছে, আচ্ছা 45 বছরের বেশি বয়সে মানুষ সাধারণত এই রোগে ভুগে থাকে। এই রোগে ব্রেনের নিউরনগুলো ঠিকমতো কাজ করে না, ফলে কি স্মৃতিশক্তি লোপ পায়। নিউরনগুলো কি হয়, মাঝখানে নেটওয়ার্কগুলো নষ্ট হয়ে যায়, গ্যাপ হয়ে যায়। বয়স বৃদ্ধি, পারিবারিক ইতিহাস, জেনেটিক ফ্যাক্টর, মহিলাদের তুলনায় পুরুষের এই রোগ কি হয়, বেশি হয়, খুব স্বাভাবিক। লক্ষণগুলো কি, বিচার ক্ষমতা লোপ পাবে, সূক্ষ্ম চিন্তা করার ক্ষমতা লোপ পাবে, স্থান কাল পাত্রের কোনো জ্ঞান থাকবে না, ব্যক্তিত্ব লোপ পাবে, উদ্যম হারিয়ে ফেলবে, উদ্যম হবে এটা, হ্যাঁ উদ্যম হারিয়ে ফেলবে, মন মেজাজ আচরণের পরিবর্তন করবে, ভাষাগত সমস্যা হবে, নিজের কাজ ঠিক মতো করতে পারে না, সাম্প্রতিক স্মৃতিগুলা কি হবে, লোপ পাবে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস আমরা কি করবো, এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেমটা ভালো করে পড়ে আসবেন। স্যার এটার কোনো ট্রিটমেন্ট প্রসিডিউর তো নাই? এটা ট্রিটমেন্ট প্রসিডিউর একটাই, ঠিক আছে, যে স্পেশালিস্ট ডাক্তার দেখাতে হবে। একটা ওষুধ আছে মেমান্টামিন, আমরা পড়বো ফার্স্ট সেমিস্টারে। ঠিক আছে, এই ওষুধটা খেলে কিছুটা কি উপকার হতে পারে, তবে কি মূল ট্রিটমেন্ট হচ্ছে ওনাকে সাইকোলজিক্যালি যতটা সম্ভব কি আনন্দপূর্ণ রাখা। ঠিক আছে, যতটা সম্ভব কি ওনার সাথে সহজ এবং ভালো ব্যবহার করা। কারণ কি এই টাইপের রোগগুলো মেন্টাল স্ট্রেসের কারণে হয়েছে। ঠিক আছে, এখন যদি তাকে আরো মেন্টাল স্ট্রেস রাখে রোগটা বাড়বে, কারণ এমন একটা এজ যে এজ থেকে কি এখন চাইলেও আপনি কি করতে পারবেন না, ব্যাক করতে পারবেন না। যেন রোগের সিভিয়ারিটি কমে, এটার জন্য আমরা কি করতে পারি, কিছু বিহেভিয়ারিয়াল অ্যাটাচমেন্ট তার সাথে আমরা কি রাখতে পারবো। ঠিক আছে, ওকে। স্যার এই জাতীয়